2024 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য আইসিটির ওয়ান-শট ক্লাস নিয়ে উপস্থিত হয়েছে ভাইয়া তোমাদের সামনে। তো এই ক্লাসটি যারা মনোযোগ সহকারে করবে, তো আইসিটি পরীক্ষাতে তাদের চতুর্থ অধ্যায় নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না। ওকে, তো আমাদের আইসিটি ফোর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিত HTML এর প্রথম পার্ট হচ্ছে এটি। আমরা দুইটি পার্টে শেষ করব অধ্যায়টি। দেখো, আমরা কথা না বলে অধ্যায়টিতে চলে যাই। দেখো, প্রথমে তোমরা কি দেখতে পাইতেছো? ওয়েব ডিজাইন পরিচিত HTML। ওকে, ওয়েব ডিজাইন পরিচিত কি HTML হচ্ছে আমাদের অধ্যায়ের নাম। সবার প্রথমে আমরা যে টপিকসটি দেখবো সেটা হচ্ছে কি ওয়েব ডিজাইনের ধারণা। তো ওয়েব ডিজাইন ধারণাটা কি? দেখো, একটা ওয়েবসাইটের বেসিক সৌন্দর্য নির্মাণ কৌশল হচ্ছে কি ওয়েব ডিজাইন। এখানে যা যা লেখা আছে সবটা লাইনেই আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, এখানে উইদাউট ইম্পর্টেন্ট লাইন একটা লাইনে লেখা নেই, তাই সবগুলো অবশ্যই খাতায় নোট করে নেবে। তাহলে দেখো, একটা ওয়েবসাইটের বেসিক সৌন্দর্য নির্মাণ কৌশল হচ্ছে ওয়েব ডিজাইন। তারপর হচ্ছে ডাব্লিউ কে কি বলা হয়? বিশ্বজাল বলা হয়। এটা পরীক্ষায় আসতে পারে এমসিকিউতে। একে ওয়েবও বলে। আচ্ছা, ওয়েব কি? ওয়েব হলো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সকল কম্পিউটারের একটি নেটওয়ার্ক। আর ডাব্লিউ হচ্ছে বিশ্বজুড়ে বন্টিত গতিশীল ইন্টারেক্টিভ সিস্টেম যা কম্পিউটারে রান করে। তোমরা জাস্ট এতটুকু মনে রাখবা যে আমাদের ওয়েব কাকে বলে। ওয়েব হলো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সকল কম্পিউটারের একটি নেটওয়ার্ক। এগুলো আমাদের থিওরি বেসড পড়া, তা আমরা এভাবে পড়ে যাচ্ছি। আমরা এই অধ্যায়ের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে টপিকস সেটা হচ্ছে HTML এবং আমাদের ওয়েবসাইট স্ট্রাকচার, হাইপার লিঙ্ক, এগুলো আমরা সামনে দেখব। এখন দেখো, এগুলো আমাদের কখন জন্য তো পড়তে হবে? কখন তো 3 নাম্বার। তো দেখো, এখন প্রশ্ন হচ্ছে ইন্টারনেট কি? ইন্টারনেট কি সেটা জানতে হলে আগে জানতে হবে নেটওয়ার্ক কি। একটি কম্পিউটারের সাথে আরেকটি কম্পিউটারের যোগাযোগকে কি বলে? নেটওয়ার্ক বলে। আর একটি নেটওয়ার্কের সাথে এক বা একাধিক নেটওয়ার্কের যোগাযোগকে ইন্টারনেট বলে। ওকে, এখন যে আমরা দেখছি ওয়েব, ওয়েব গড়ে উঠেছে 3টি নতুন প্রযুক্তির সমন্বয়ে। সেগুলো কি কি? ফার্স্ট ওয়ান HTML, যা দ্বারা কি করা হয়? ওয়েব পেজ লেখা হয়। তাহলে তোমাকে যদি বলে ওয়েব পেজ লেখা হয় কার মাধ্যমে, সেটা অবশ্যই আনসার হবে HTML। আর HTTP হচ্ছে কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, যা দ্বারা কি করা হয়? ওয়েব সার্ভার ও ওয়েব ক্লায়েন্টের মধ্যে তথ্য আদান প্রদান করা হয়। এখন কথা হচ্ছে, ওয়েব সার্ভার কি আর যে ওয়েব ক্লায়েন্ট এটা কি? দেখো, একটা ওয়েবসাইটের আমাদের দুইটি পার্ট থাকে। একদিক থেকে ওয়েবসাইটটি নিয়ন্ত্রণ করা হয়, আর একদিক থেকে আমরা চালাই। তো যারা ওয়েবসাইটটি নিয়ন্ত্রণ করে তারা হচ্ছে ওয়েব সার্ভার, আর আমরা যারা চালাই তারা হচ্ছে কি ওয়েব ক্লায়েন্ট। ওকে, তো এখন এই দুইজনের মধ্যে তথ্য আদান প্রদান করে যার মাধ্যমে, সেটা হচ্ছে কি HTTP। 3 নাম্বার হচ্ছে ওয়েব ব্রাউজার। দেখো, ওয়েব ব্রাউজার বললে অনেকেই বুঝে না, কিন্তু ওয়েব ব্রাউজার আমরা সকলে ইউজ করি। সেটা হচ্ছে গুগল ক্রোম, অপেরা মিনি, তারপরে মজিলা ফায়ারফক্স, এগুলো হচ্ছে ওয়েব ব্রাউজার। তো ওয়েব ব্রাউজার কি? যে প্রোগ্রাম ডেটা রিসিভ অনুবাদ করে ক্লায়েন্টকে ফলাফল প্রদর্শন করে, ডিরেক্ট মুখস্থ। পরীক্ষার আগে আমাদের এগুলো কি ডিরেক্ট মুখস্থ, টানা মুখস্থ থাকতে হবে। ওকে, এখন দেখো, ওয়েব ব্রাউজারের সংজ্ঞাটা কিন্তু পরীক্ষায় আসছে এবং এমসিকিউতে আসে, নিচের কোনটি ওয়েব ব্রাউজার নয়? তোমরা বলো তো দেখি, মজিলা ফায়ারফক্স, অপেরা মিনি, ফেসবুক, গুগল ক্রোম, কোনটি অ্যান্সার হবে না? অবশ্যই ফেসবুক হবে না। ঠিক আছে, তারপর দেখো ওয়েব পেজ। ইন্টারনেটে কোনো লেখা, অডিও, ভিডিও, অ্যানিমেশন ইত্যাদি তথ্য সমূহকে রাখার জন্য যে পেজ ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? ওয়েব পেজ বলা হয়। আচ্ছা দেখো, আমরা যে ফেসবুক ইউজ করি, 2-3 বছর আগে যদি আমি কোনো একটা ছবি আপলোড দিয়ে রাখি, এটা কি ডিলিট হয়ে গেছে বলো তো? এটা এখনো আছে না? তো এটা কোথাও না কোথাও তো সংরক্ষিত করা আছে। তো কোথায় সংরক্ষিত করা আছে? অবশ্যই যেখানে সংরক্ষিত করা আছে সেটাকে আমরা বলি কি ওয়েব পেজ। ইন্টারনেটে কোনো লেখা, অডিও, ভিডিও, অ্যানিমেশন রাখার জন্য যে পেজ ব্যবহার করে তাকে ওয়েব পেজ বলে। আর একাধিক ওয়েব পেজের সমষ্টিকে বলা হয় কি ওয়েবসাইট। একাধিক ওয়েব পেজের সমষ্টিকে কি বলে? ওয়েবসাইট বলে। আর আমরা ওয়েবে ঢুকলে প্রথম যে পেজটি প্রদর্শিত হয় তাকে বলা হচ্ছে হোম পেজ। প্রত্যেকটা সংজ্ঞা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখন আমরা আসছি একটা ইম্পর্টেন্ট টপিকসে, সেটা হচ্ছে ওয়েবসাইটের প্রকারভেদ। গঠনগতভাবে ওয়েবসাইট 2 প্রকার। ফার্স্ট ওয়ান স্ট্যাটিক ওয়েবসাইট, 2 নাম্বারটা দেখবো ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট কোনগুলো? যে সকল ওয়েবসাইটের ডেটার মান বা তথ্য ওয়েব পেজে প্রদর্শন করার পর পরিবর্তন করা যায় না। দেখো, আমরা ফেসবুকের কথা বলি। ফেসবুকে যখন আমরা কোনো পোস্ট দিই, যদি কোনো ভুল হয় আমরা কি করে এডিট পোস্টে গিয়ে চেঞ্জ করতে পারি না? তাহলে সেটা কিন্তু আমরা অলরেডি পোস্ট করার পরে চেঞ্জ করতে পারতেছি। কিন্তু যেসব ওয়েবসাইটে পোস্ট করার পর আর চেঞ্জ করা যাবে না, সেগুলো হচ্ছে স্ট্যাটিক। তাহলে ফেসবুকে যেহেতু পরিবর্তন করা যাইতেছে, ফেসবুক কি হবে? ডাইনামিক হবে। যেটা আমরা পরবর্তীতে দেখবো, এই যে সকল ওয়েবসাইটে ডেটার মান ওয়েব পেজে প্রদর্শন করার পর পরিবর্তন করা যায়, সেটা হচ্ছে ডাইনামিক। দুটির সঙ্গে মুখস্থ করে রাখবা। তারপর যেটা মনে রাখবা, শুধুমাত্র HTML দিয়ে তৈরি করা হয় স্ট্যাটিক ওয়েবসাইট।
শুধুমাত্র HTML। HTML এর পূর্ণরূপ কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, এখন আসলে HTML এর এই যে সরি স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য। স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য হচ্ছে কন্টেন্ট নির্দিষ্ট থাকে। আচ্ছা, তারপর হচ্ছে থাকে বানানটা ভুল। ব্যবহারকারী কি করতে পারে? তথ্য প্রদান বা আপডেট করতে পারে না এখানে। ব্যবহারকারী কি করতে পারে না? তথ্য প্রদান বা আপডেট করতে পারে না। যদি ভুল হয়ে যায় তাও ঠিক করার কোনো সুযোগ নেই। দেখো খুব দ্রুত লোড হয়। এগুলো লোড হবে খুব দ্রুত। কোন রকম ডেটাবেজের সাথে সংযোগ থাকে না। ওকে? ডেটাবেজ জিনিসটা কি বলতো? যে এখানে আমাদের অনেকগুলো মানুষের ইনফরমেশন সংরক্ষিত থাকে এরকম। এগুলো এসব জিনিস হচ্ছে কি? ডেটাবেজ। এখানে দেখো কেবল সার্ভার টু ক্লায়েন্ট একমুখী কমিউনিকেশন হয়, একমুখী যোগাযোগ হয়। উভমুখী যোগাযোগ এখানে হয় না। আচ্ছা, এই বৈশিষ্ট্যগুলো মুখস্থ রাখবা। তারপর দেখো এখানে সুবিধা, খরচ কম, ওয়েবসাইট উন্নয়ন নিয়ন্ত্রণ খুব সহজ। ভাই এগুলো কেন ফার্স্ট পড়ে দিয়েছি বলতো? কারণ এগুলো হচ্ছে আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট। আসলে ইম্পর্টেন্ট টপিকগুলো পরে আছে, সেগুলো আমরা দেখবো। সহজে ওয়েব পেজ কি? লেআউট। ওয়েব পেজ লেআউট কি? ওয়েবসাইটের কাঠামো আর কি। এটা হচ্ছে পরিবর্তন করা যায় সহজেই। আর নেট স্পিড কম হলেও দ্রুতভাবে ডেটা ডাউনলোড করা যায়। তারপর কি করা যায়? খুব সহজে সার্চ ইঞ্জিন পরিচালনা করা যায়। অসুবিধাগুলো কি দেখো? ওয়েবসাইটের আকার বৃদ্ধির সাথে সাথে কন্টেন্ট গুলো নিয়ন্ত্রণ কি হয়ে যায়? কঠিন হয়ে যায়। মানসম্মত ওয়েব পেজ ডিজাইনিং কষ্টসাধ্য। ব্যবহারকারীর নিকটতে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে না। ঠিক। তারপর দেখো যেহেতু কন্টেন্ট কোডিং করে দেওয়া থাকে তাই কন্টেন্ট আপলোড করতে প্রচুর সময় লাগে। এগুলো মুখস্থ করে নিবা। ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে সম্পূর্ণ স্ট্যাটিকের উল্টো। যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজে প্রদর্শন করে পরিবর্তন করা যায় সেটা হচ্ছে ডাইনামিক। এখন স্ট্যাটিক আমরা কি দেখছি? শুধু HTML দিয়ে তৈরি করা হয়। কিন্তু ডাইনামিক HTML এর সাথে দেখো PHP, ASP এর সাথে ডাটাবেজ SQL, MySQL দিয়ে তৈরি করা হয়। ওকে, এখন আসলে সুবিধা, যে আমাদের ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা হচ্ছে স্ট্যাটিকের উল্টো। ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী পেজের কন্টেন্ট পরিবর্তন হতে পারে। তথ্য খুব দ্রুত আপডেট করা যায়, যেটা স্ট্যাটিকে সম্ভব ছিল না। তাই তোমরা এগুলো একটু খাতে লিখে নাও, বাইরে বলতেছি না। সবগুলো স্ট্যাটিকের উল্টো। তারপর দেখো আমরা কি দেখবো? ভিডিও পজ করো, পজ করে লিখে নাও। আর অবশ্যই আরেকটা কথা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তো তোমার যেসব ফ্রেন্ডদের উপকারে আসবে ভিডিওগুলো পরীক্ষার আগে, একবার যাতে দেখলে ভিডিওটি উপকারে আসে তাদের সাথে শেয়ার করতে পারো ভিডিওটি। ওকে, তারপর আমরা দেখবো হচ্ছে স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য। দেখো যা পড়ছি তাই। স্ট্যাটিকে খরচ কম, ডাইনামিকে খরচ বেশি। আচ্ছা, ব্যবহারকারীর নিকটে ইনপুটের ব্যবস্থা থাকে না, এখানে থাকে। আপডেট করতে অনেক সময় লাগে, এখানে খুব দ্রুত কি করা যায়? আপডেট করা যায়। এটা স্ট্যাটিক খুব কম তথ্যবহুল হয়, ডাইনামিক অনেক বেশি তথ্যবহুল হয়। স্ট্যাটিকে কোনো ডেটাবেস ব্যবহৃত হবে না, আর ডাইনামিকে ডেটাবেস ব্যবহৃত হবে। এখন দেখবো যেটা, সেটা হচ্ছে ইউআরএল। ইউআরএল এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটা পরীক্ষায় আসে MCQ-তে, মুখস্থ রাখবা। এরপর হচ্ছে HTTP। HTTP কি জিনিস? দেখো অলরেডি আমরা এটা পড়ে ফেলছি, ওয়েব সার্ভার ও ক্লায়েন্টের মধ্যে ডেটা আদান প্রদান করবে, যে সেটা হচ্ছে HTTP। এখন আসলে যেটা দেখবো সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস কি? ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি ওয়েবসাইটের একটি পৃথক, পৃথক মানে কি বলতো? আলাদা, স্বতন্ত্র মানেও আলাদা। দেখো আমরা সবাই সবাই মোবাইল ফোন ইউজ করি, সবার প্রতিটা মোবাইল ফোনের একটা আইপি অ্যাড্রেস থাকে অথবা ম্যাক অ্যাড্রেস থাকে। এই যে আইপি অ্যাড্রেস গুলো একটা মোবাইলের সাথে যদি কোটি কোটি মোবাইল থাকে, একটার সাথে আরেকটার ম্যাক অ্যাড্রেস ম্যাচ করে না। ঠিক আছে? তদ্রূপ এই যে আমাদের প্রতিটা ওয়েবসাইটের আলাদা এক একটা আইপি অ্যাড্রেস আছে, সেগুলো কি পৃথক, স্বতন্ত্র, নিজস্ব ঠিকানা থাকে, তাকে কি বলে? আইপি অ্যাড্রেস বলে। সঙ্গে মুখস্থ রাখতে হবে অবশ্যই। যেমন সার্চ ইঞ্জিন গুগলের ওয়েবসাইট ঠিকানা হচ্ছে এটি, আর তার আইপি অ্যাড্রেস হচ্ছে এটি। মজার ব্যাপার হচ্ছে তুমি যদি গুগল দিয়ে সার্চ না দিয়ে এই আইপি অ্যাড্রেসটা দিয়ে সার্চ দাও, তাও দেখবে গুগল আসতেছে। ঘুরে দেখতে পারো এখনই। দেখো বর্তমানে দুই ধরনের আইপি অ্যাড্রেস রয়েছে, সেটি হচ্ছে IPv4। আইপিভি মানে কি ভাইয়া? আইডি হচ্ছে ইন্টারনেট, ফিড হচ্ছে প্রোটোকল, বিধি হচ্ছে ভার্সন। ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। এখন এটা আমাদের MCQ তো খুব বেশি আসে। IPv4 কে প্রকাশের জন্য কতটি অক্টেট লাগে? অক্টেট লাগে হচ্ছে 4টি। প্রতিটা অক্টেট, তোমরা যারা তৃতীয় অধ্যায়ে পড়েছো তারা জানো, অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা 8টা সংখ্যা ইউজ করি। তো প্রতিটা অক্টেটের জন্য আমাদের টোটাল কত বিট লাগবে? 32 বিট প্রয়োজন। যেমন দেখো আমি এখানে যে বক্সগুলো দিয়েছি, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এখানে 8টা এখানে 8টা এখানে 8টা এখানে 8টা, টোটাল কয়টা? 32টা। এই 32টা দিয়ে আমরা IPv4 কে প্রকাশ করি। এটা MCQ-তে কিন্তু খুব বেশি আসে, অবশ্যই মনে রাখবা। যা যা বলতেছি এগুলোর বাইরে থেকে একটা কোশ্চেন আসবে না, এগুলো মনোযোগ দিয়ে দেখো। তারপরে যে নেটওয়ার্ক আইডি কি, হোস্ট আইডি কি? এই যে আমাদের প্রথম দুটো অক্টেট, এদেরকে বলা হচ্ছে নেটওয়ার্ক আইডি, আর পরের যে দুইটি অক্টেট তাদেরকে বলা হচ্ছে হোস্ট আইডি।
এরপর আমরা দেখবো IPv6। শুধু মনে রাখবা এটি হলো 128টি বিটের অ্যাড্রেস। বর্তমানে IPv4 ও IPv6 এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় IPv4। এখন দেখবো ডোমেইন নেম কি জিনিস। ডোমেইন নেম কি দেখো, আইপি অ্যাড্রেস অনেকগুলো সংখ্যা দ্বারা লিখিত হয়। তো অনেকগুলো সংখ্যা দ্বারা লিখিত হইলে এটা মনে রাখাটা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য। তো আমরা সংখ্যার পরিবর্তে যে কোনো একটা নাম দিই, মনে করো গুগলের জন্য আমরা একটু আগে দেখছি, এই যে গুগলের জন্য আমরা 172 এটা দিয়ে নাম মনে রাখি, কি দ্বারা মনে রাখি, google.com, অধিক সহজ। তো এই যে সংখ্যার পরিবর্তে যদি আমরা কোনো নম্বর দ্বারা লিখিত যার মনে রাখা খুব কষ্টকর, তাই আইপি অ্যাড্রেসকে সহজে ব্যবহার করার জন্য ইংরেজি অক্ষরে কোনো নাম ব্যবহার করা হয়। এই যে উদাহরণ দিয়ে দিছি গুগলের ক্ষেত্রে এটা। ওকে, এখন খুবই একটা ইম্পর্টেন্ট টপিকসে চলে আসছে আমরা, সেটা হচ্ছে ওয়েবসাইট স্ট্রাকচার। যে কোনো ওয়েবসাইটের সঠিক লেআউটের মাধ্যমে গঠন তৈরি করা প্রয়োজন, যাতে সাধারণ ইউজার এবং সার্চ ইঞ্জিন উভয় সঠিক তথ্য খুঁজে বের করতে পারে। এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়ছি এই সবগুলো টপিকসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে ওয়েবসাইট স্ট্রাকচার। 4টি ওয়েবসাইট স্ট্রাকচার রয়েছে আমাদের। প্রথমত ট্রি অথবা হায়ারার্কিক্যাল, 2 নম্বর হচ্ছে লিনিয়ার, 3 নম্বর হচ্ছে নেটওয়ার্ক, 4 নম্বর হচ্ছে হাইব্রিড। ট্রি কাঠামো থেকে যেটি মনে রাখা লাগবে, ট্রি মানে কি, গাছ না? তো এখানে ট্রি বলার কারণ হচ্ছে ট্রি কাঠামোটা দেখতে অনেকটা উল্টো করা গাছের মতো। আচ্ছা, যে কোনো বড় প্রতিষ্ঠানে, স্কুল কলেজে ব্যবহৃত হয়। ট্রি কাঠামোতে এক শাখা অথবা প্রশাখার সাথে অন্য শাখা প্রশাখার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, আমরা দেখি এটা একটু ছোট করে দিই। এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। দেখো, ওয়েবসাইট কাঠামোর মধ্যে ট্রি কাঠামোর অপর নাম হচ্ছে হায়ারার্কিক্যাল, সবচেয়ে সহজ, জনপ্রিয়, যুক্তিপূর্ণ, বেশিরভাগ অনলাইন সিস্টেমে পদ্ধতি ব্যবহার করে। এটা সম্পূর্ণ লিখে নেবে, লিখে মুখস্থ করে নেবে। দেখো ট্রি কাঠামোটা দেখতে অনেকটা এরকম হয়, এই যে অনেকটা গাছের মতো। দেখো একটা থেকে আরেকটা শাখা, আরেকটা থেকে আরেকটা শাখা বের হইতেছে। তো সবার প্রথমে যেটি থাকে সেটা হচ্ছে হোম পেজ। ওকে, এটা মনে রাখবা। এরপর এটা হচ্ছে লিনিয়ার। লিনিয়ার হচ্ছে একটার পরে একটা, অনেকটা বইয়ের পাতার মতো। এই যে ফেজ ওয়ান, ফেজ টু, আমরা ফেজ ওয়ান থেকে ফেজ টুতে যেতে গেলে নেক্সট, নেক্সট, আগে আসতে প্রিভিয়াস, এরকম করতে হয়। তো দেখো এখন যে কাজ সেটা হচ্ছে এই যে আমাদের এই দুইটা ছবি যেটা দেখা যাইতেছে, এই ব্যাখ্যাটা পড়ে নিতে হবে। এই ব্যাখ্যাটা পড়ে নিলে আমরা এটাই আমরা পরীক্ষায় আনসার করব। এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। 3 নাম্বার যেটি সেটি হচ্ছে নেটওয়ার্ক কাঠামো। নেটওয়ার্ক কাঠামোতে আমরা যেকোনো ফেজ থেকে অন্য যেকোনো ফেজে যাওয়া যায়। মূলত সব ফেজের মধ্যে অন্য সকল ফেজের লিঙ্ক মেনু বার সহ থাকতে পারে। এই যে আমরা চিত্রটা দেখতে পাচ্ছি, অবশ্যই চিত্র মনে রাখতে হবে। তারপর হচ্ছে যে ব্যাখ্যাটি মনে রাখতে হবে। এরপর হচ্ছে হাইব্রিড। হাইব্রিড হচ্ছে উপরের 3টি কম্বিনেশন, মিক্সচার, ঠিক আছে? মূল টপিক গুলো ট্রি করে সাজানো, বাকি সাব টপিক গুলো লিনিয়ার করে সাজানো। এই যে এই চিত্রটা মনে রাখবা এবং এই ব্যাখ্যাটা অবশ্যই মনে রাখতে হবে। পরীক্ষায় এগুলো থেকে কোশ্চেন আসে। আচ্ছা, তো আমরা নেক্সট ক্লাসে দেখবো হচ্ছে HTML। HTML দিয়ে আমরা ট্রাই করব সম্পূর্ণ অধ্যায়টি শেষ করার জন্য। এতটুকু আজকের ভিডিওতে, সবাইকে ধন্যবাদ। যদি তোমরা পরবর্তী ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।